শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডির ৩২ নম্বরে। সেখানে ভাঙচুরকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ হয়নি। বুধবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটে পলাতক শেখ হাসিনার ভারতে বসে উস্কানিমূলক বক্তব্যকে ঘিরে। নিজের বক্তব্যে অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে অপমান করেছেন শেখ মুজিবের মেয়ে। এছাড়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির হুমকিও দেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না অন্তর্বর্তী সরকার। ভারত থেকে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা ছাত্ররা গ্রহণ করছে না। ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুর তারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধ রাখতে দিল্লিকে আবারও চিঠি দেওয়া হয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়ে উপদেষ্টা জানান, ভারতকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়। আজও ভারতের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে আবারও চিঠি দেওয়া হয়েছে। ভারতের দাবি, তারা শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছেন না, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ফোন ব্যবহার করে অন্য দেশ থেকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় ভারতের সঙ্গে নানা চুক্তি ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে সই হওয়া চুক্তিগুলো চাইলেই একতরফাভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা সম্ভব নয়। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি। অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রতিষ্ঠান দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে এখনও চলছে ভাঙচুর। বিক্ষুব্ধরা বলছেন, ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি বসে দেশবিরোধী তৎপরতা চালাচ্ছেন শেখ হাসিনা। এদিকে বাড়িটি থেকে নানা জিনিসপত্র, এমনকি ইটও খুলে নিয়ে যাচ্ছেন অনেকে। ভাঙচুর দেখতে ভিড়ও করছেন কেউ কেউ। বৃহস্পতিবার সকাল 10টা রাতে শুরু হয়ে তখনও চলছে এসকেভেটরে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা। এ সময় বাড়িটির সামনে দাঁড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারত বিরোধী স্লোগান দেন অনেকে। তারা বলেন, ভারতে বসেও দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। তার চাহিদা পূরণ করতে পারতেছিল, সেটা ভোট প্রধান চাহিদা। তো এটা, এই বিক্ষোভটা, মনের রাগটা, গুচ্ছাটা কিন্তু ভোট থেকেই সৃষ্টি হয়েছে। দেশের মানুষ যাতে অশান্তিতে থাকে, সে দীর্ঘ 17 বছর যে অশান্তির মধ্যে রেখেছে, এখনো এই মানুষ যাতে অশান্তির মধ্যে থাকে সেই প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, 16 বছর ধরে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা সহ একনায়কতন্ত্র কায়েম করে আওয়ামী লীগ সরকার। গণ অভ্যুত্থান ও ৩২ নম্বরের বাড়ি ভাঙা দীর্ঘদিনের সেই ক্ষোভেরই প্রকাশ। এই ফ্যাসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে আগে থেকে অনেক অভিমান ছিল। এই ছাত্রলীগের কারণে কোথাও স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি নাই। আমাদের কলেজে অনেক রাজনীতি ছিল, এখন রাজনীতি নাই, এখন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি। খুনি হাসিনার যতক্ষণ না ফাঁসি হবে ততক্ষণ এই ক্ষোভ থামবে না। এটা জাস্ট একটা প্রতীকীর ধারণ যে আমরা জাস্ট ভেঙে দিচ্ছি, এটা তেমন কিছু না। একটা বিল্ডিং ভাঙলেও কি না ভাঙলেও কি, মূল কথা হচ্ছে আর ফাঁসি লাগবে। এ সময় ভবনটির দরজা জানালা থেকে শুরু করে নানা জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। এদিকে ধানমন্ডি 5 নম্বরের সুধা সদনেও আগুন দেয়া হয় বুধবার রাতে। সেই আগুন শিখা দেখা গেছে সকালে। পরে সেখান থেকে নানা জিনিসপত্র নিতে দেখা যায় বহিরাগতদের। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী ছাড়াও দেশের নানা জেলায় শেখ পরিবার ও আওয়ামী লীগ অফিস ও নেতাদের বাসভবনে হয়েছে ভাঙচুর। সকাল থেকে এসব ধ্বংসস্তূপ ঘিরে উৎসুক জনতার ভিড়। কোথাও কোথাও ভাঙা ভবন থেকে ইট, রড নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। রাতে ভাঙচুর আগুনের পর সকাল থেকে উৎসুক জনতার ভিড় খুলনার শেখবাড়িতে। ভাঙা ভবনের ইট, রড নিয়ে যাচ্ছে অনেকে। এছাড়া সকালে শেখ মুজিবের মুরাল ভাঙা হয়েছে বিএল কলেজ চত্বরে। শুনলাম শেখবাড়ি ভাঙচুর হয়েছে, তাই খুশিতে দেখতে এসেছি, সেলিব্রেট করতে এসেছি আমরা। এটা আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভোলার বাসায়ও হয়েছে ভাঙচুর, দেওয়া হয়েছে আগুন। সকালেও ছিল এই রেশ। কুষ্টিয়ায় ভাঙা হয়েছে মাহবুবুল আলম হানিফের বাড়ি। বরিশালে গুড়িয়ে দেওয়া হয়েছে আবুল হাসনাত আবদুল্লার বাসভবন। পিরোজপুরের সাবেক এমপি AKM আওয়াল ও তার ভাই সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালিকের বাড়িতে হয়েছে ভাঙচুর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব নাম ফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মেয়ের জন্যই মূলত এনার মতো একটা ব্যক্তি আজকে অসম্মান হচ্ছে, যদিও ইনু একসময় বাকশাল করছে। তার চিহ্ন আগে মুছে দেওয়া উচিত ছিল। তারপর হচ্ছে কালকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে পাল্টা কর্মসূচি। শিক্ষার্থীরা যেটা করেছে অবশ্যই তাদের পালসের জায়গা থেকে এটা অবশ্যই ঠিক আছে, এটাকে আমরা সাপোর্ট করি। আর আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চেষ্টায় আছি যে প্রশাসনের সাথে বসে এটাকে বাস্তবায়ন করা। সকালে মাগুরা ও নরসিংদীতে ভাঙা হয় শেখ মুজিবের মুরাল। এছাড়া চট্টগ্রাম, সিলেট, সাতক্ষীরা, রংপুর, নাটোর, কিশোরগঞ্জ সহ নানা জেলায় রাতেই ধ্বংস করা হয় শেখ মুজিবের মুরাল, আওয়ামী লীগের কার্যালয়। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল ভাঙচুর করে বিএনপিপন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে থাকা ছবিও ভাঙচুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবের মুরাল ভাঙে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙা হয়। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে। এ ঘটনা ভারতের ইন্ধন কিনা তা তদন্ত করে দেখতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে নিরপেক্ষতা দেখতে চায় জনগণ। এবছরের মধ্যে নির্বাচন দাবি করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের দুঃশাসনকে ভুলে গেলে চলবে না, তাই সবার মধ্যে ঐক্য জরুরি। ফ্যাসিবাদী শেখ হাসিনা প্রতিবেশী দেশে বসে প্রতি মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার উস্কানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরে সবকিছু মোকাবেলা করতে হবে। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। বিদেশ ভ্রমণে বিশাল বহর আর উচ্চতর ডিগ্রি কিনতে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে। এবার এসবের অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ন্যাশনাল ব্যাংকের 910 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশ টিভির এমডি আরিফ হাসান সহ 15 জনের নামে মামলা করেছে সংস্থাটি। বৃহস্পতিবার ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিদেশ সফরে বিমানের উড়োজাহাজ সরকারি টাকায় ভাড়া করতেন শেখ হাসিনা। সঙ্গে থাকত সফর সঙ্গীদের বিশাল বহর। টানা ক্ষমতায় থাকাকালে প্রতি বছরই জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। আর প্রতিবারই সফর সঙ্গীদের খরচ চলত রাষ্ট্রীয় অর্থে। 2008 সালের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন শেখ হাসিনা। এর মধ্যে আছে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী আর বেলজিয়াম ক্যাথলিক ইউনিভার্সিটি অব ব্রাসেলস। অভিযোগ আছে এসব ডিগ্রি পেতে লবিস্টদের পেছনে সরকারি টাকা খরচ করা হয়েছে। হ্যাঁ, যদি এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি এবং অবশ্যই সেটা যাচাই করা হবে, সেটা প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের এবং সেটা নীতিমালা অনুযায়ী হয়েছে কিনা, সেই প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। এদিকে চক্রের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের 910 কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিকদার গ্রুপ ও দেশ টিভির এমডি আরিফ হাসানের বিরুদ্ধে। এ নিয়ে দুদকের মামলায় আসামি করা হয়েছে শিকদার গ্রুপের রিক হক, আরিফ হাসান ও ব্যাংক কর্মকর্তা সহ 15 জনকে। মোট 910 কোটি টাকা আত্মসাতের জন্য এই 4টি প্রতিষ্ঠান সহ ন্যাশনাল ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এবং পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আলোচ্য 4টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলার আসামিরা বিদেশে পালানোর চেষ্টা করলে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন দুদকের মহাপরিচালক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গভর্নর ডেভিড বিসলি ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জায়মা রহমান। গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ন্যাশনাল
প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি। তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং 2020 সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সহায়তায় ভূমিকা রেখে শান্তিতে নোবেল পুরস্কার পান। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেন। এদিকে রবার্ট ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন মার্কিন আইনজীবী, শিক্ষাবিদ এবং সরকারি কর্মকর্তা। গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শাহবাগে 5 দাবিতে আন্দোলনরত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বজনদের এই আশ্বাস দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। এছাড়া আজ সরকারের প্রতিনিধিদের সাথে গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান সার্জিস আলম। তিনি বলেন, আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত সহ সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হবে। এর আগে বেলা 11:15টার দিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ সহ 5 দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বজনেরা। এ সময় গণ অভ্যুত্থানের 6 মাস পড়লেও আহতদের পুনর্বাসন ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ায় সরকার ও ছাত্র প্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষুব্ধরা। সকাল 10:30 থেকে বেলা 11:15 পর্যন্ত শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 21শে পদক পাচ্ছেন 14 বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নিরোদ বরণ বড়ুয়া ও ফেরদৌসারা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহির এবং গবেষণায় মইদুল হাসান। দেশে প্রায় সব অঞ্চলেই দেখা দিয়েছে সারের সংকট। এতে বিপাকে পড়ছেন কৃষক। সরকারের কাছে যা মজুদ আছে তা চাহিদার তুলনায় কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকলেও তেমন সংকট নেই। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে বিশেষ সিন্ডিকেট সার নিয়ে সমস্যা সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জমিতে চাষ হচ্ছে আলু, সামনে বড় মৌসুম, কিন্তু সার সংকটে স্বস্তিতে নেই কৃষক। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশে সারের চাহিদা সবচেয়ে বেশি। নওগাঁর কৃষকদের অভিযোগ, সরবরাহ কমার অজুহাতে সব ধরনের সারে বস্তা প্রতি 250 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন ব্যবসায়ী ও ডিলাররা। এতে বেড়েছে খরচ, আবার বেশি টাকা দিয়েও সময় মতন মিলছে না সার। একই চিত্র রাজশাহী সহ অনেক জেলায়। এক দোকানে যাচ্ছে 1450 টাকা বস্তা, আর এক দোকানে হলো 1530 টাকা বস্তা। তো একই জিনিস, কথা সার পাচ্ছি না, তো সার দিব কোথায়? ইউরিয়ার দাম বেশি, ইউরিয়া দেবো না, ডিএপি দেয়, এই জন্য ডিএপিটার উপর সবার চাপ, এই জন্য ইউরিয়া না, ডিএপিটার শর্ট। আমদানির জন্য মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু কর্মকর্তা যোগসাজকে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট, যার দোষ পড়ছে ডিলার ও অন্যান্য ব্যবসায়ীদের ঘাড়ে। সিন্ডিকেশন থাকতে পারে, অথবা অন্য কোনো কারসাজি থাকতে পারে, যেটা সাপ্লাই চেনকে যথাযথভাবে পর্যবেক্ষণ তদারকি করার প্রয়োজন আছে। এখানে কঠোর আইনের প্রয়োগেরও প্রয়োজন হতে পারে। কেউ যদি সিন্ডিকেশন করে, বিশেষ ক্ষমতা আইন আছে, ভোক্তা অধিকার আইন আছে, এগুলো প্রয়োগ করে কৃষকের কাছে সারটা পৌঁছায় দিতে হবে এবং সঠিক মূল্যে। শুধু পৌঁছালেই হবে না, সারের মূল্যটাও যেন যথাযথ থাকে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কিছু এলাকায় সমস্যা হলেও সামগ্রিকভাবে সারের ঘাটতি নেই। সিন্ডিকেটের কারসাজি রোধে কাজ চলছে। অদৃশ্য সিন্ডিকেট কাজ করছে, এটা আসলে চিহ্নিত করা একটু কঠিন। তবে মনিটরিং যদি আমরা জোরদার করতে পারি, আমাদের সত্যিকারের কৃষকদের হাতে যদি আমরা সারটা পৌঁছাতে পারি যে আসলে কৃষিকাজটা করে, এবং এটা আমরা আমাদের উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি। দেশে রাসায়নিক সারের 70% বেশি ব্যবহৃত হয় বোরো ও রবি মৌসুমে। সময় মতো সার না পেলে খাদ্য সংকটের শঙ্কা থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এখন। 5 দিনের ব্যবধানে 2বার দাম বাড়ায় ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় 1.5 লাখ টাকা।
নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের ভরিতে 2,928 টাকা বেড়ে 1,47,818 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 1,41,099 টাকা, 18 ক্যারেট ভরি 1,20,944 টাকা ও সনাতন স্বর্ণের ভরি 99,529 টাকা ঠিক করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এরই মধ্যে বাজারে কার্যকর করেছে স্বর্ণের নতুন দর। সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া দাম সহনীয় রাখতে পর্যাপ্ত বাজার মনিটরিং করা হবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা জানানো হয়। তবে এখনও বাজারে খেজুর, মশলা এবং ভোজ্য তেলের ঘাটতি আছে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে চোরাই পথে দেশের বাইরে থেকে পণ্য সরবরাহ করে অসাধু ব্যবসায়ীরা, এতে দেশের বাজারে পণ্যের দাম অস্থিতিশীল হয়ে ওঠে। তবে এবার এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিদপ্তর। তারাও আশ্বাস দিয়েছেন যে এখানে অতিরিক্ত মূল্য চাওয়া হবে না আমদানি পণ্যের ক্ষেত্রে, অথবা যেখানে যেখানে প্যাকেটিং লেভেল দরকার সেটা ব্যবহার করবেন। আপনার চোরাই পথে বা অন্য পথে যে সমস্ত পণ্য এসে বাজারকে অস্থিতিশীল করে, সেগুলো তারা করবেন না এবং তারা সবাই বাজারকে একটা সুন্দর, সহনীয় এবং উৎসবমুখর পরিবেশে রাখার আশ্বাস দিয়েছে। আগস্টের মধ্যেই বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল স্থাপনের দৃশ্যমান কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে বন্দরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে একথা জানান তিনি। বলেন, প্রয়োজনীয় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে বন্দরের বড় প্রকল্পগুলোয় কাজ চলছে। প্রায় এক যুগ ধরে আলোচনায় থাকা বে টার্মিনাল আলোর মুখ দেখবে শিগগিরই। এরই মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে বে টার্মিনালে চ্যানেল ড্রেজিং ও ব্রেক ওয়াটার বাঁধ নির্মাণে $650 মিলিয়ন সহায়তা নিয়ে কথা অনেকটাই চূড়ান্ত বলে জানান তিনি। পরে তিনি কাস্টম অকশন শেড ও কার শেড পরিদর্শন করেন। সেখানে গাড়ি নিলাম ও পণ্য ধ্বংস কার্যক্রমের খোঁজ নেন। এরপর বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটি ঘুরে দেখেন উপদেষ্টা। অগাস্টের মধ্যে আপনাকে ভালো খবর শুনতে পারবেন। আমরা কাজ করছি এটার উপরে। যেটা বললাম, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমার মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক $650 মিলিয়ন ডলারের যে প্রকল্প, এটা ডিপিপি তৈরি হয়ে গেছে। এরপরে হয়তো আর 1-2 মাস লাগবে এটা প্রসেস শেষ করতে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।